ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিপিডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইন্ডো। আজকে আমরা হাজির হয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে। নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আজকে আমাদের মেন টপিকস কোনটা। হ্যাঁ, তোমরা ঠিকই জেনেছো যে আজকে মেন টপিকস হচ্ছে আমাদের ডিফারেন্ট সোর্স অফ এনার্জি। তা আমরা যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি কোন উদ্দেশ্য নিয়ে? নিশ্চয় আমাদের কাছে একটাই উদ্দেশ্য যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কী করে তৈরি করা হয় বা ইলেকট্রিসিটি কী করে তৈরি করা হয়, তাকে কী করে আমরা ইউজ করি এবং তাকে আমরা কীভাবে মেনটেন্স করি। তাহলে সেসবগুলো জানার আগেই আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে খুব ভালো করে জানতে হবে, তবেই তো তাকে আমরা ইউজ করতে পারবো এবং তবেই আমরা তাকে মেনটেনেন্স করতে পারবো। সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে তৈরি করার আগেই আমরা আরেকটা জিনিস বেশ একটু জেনে নিই, যেটা হচ্ছে আমাদের কাছে যে আমাদের পৃথিবীতে কত প্রকার শক্তি অ্যাভেলেবেল, যেটা আমরা খুব সহজেই পৃথিবী থেকে পেয়ে থাকি। যেমন আমাদের পৃথিবী সৃষ্টি আদি লগ্ন থেকেই সূর্য বর্তমান। তাহলে সেই সূর্য থেকে আমরা কি পেয়ে থাকি? আলোক শক্তি, অর্থাৎ লাইট এনার্জি। যে আলোক শক্তি আমাদের পৃথিবীর উপর যখন পড়ে তখন আমাদের পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়ে থাকি হিট এনার্জি। এবং যখন পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয় তখন আমাদের কী হয়? বায়ু প্রবাহ তৈরি হয়, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়ে থাকি উইন্ড এনার্জি। এবং তারপরেও আমাদের আরও শক্তি আছে যেগুলো হচ্ছে ম্যাগনেটিক এনার্জি, অর্থাৎ ভূচুম্বকত্ব। যা আমরা জানি যে পৃথিবীর উত্তর দিকে উত্তর মেরু, দক্ষিণ দিকে দক্ষিণ মেরু, সেই ভূচুম্বকত্ব। এরপরেই আছে আমাদের সাউন্ড এনার্জি, অর্থাৎ যে সাউন্ড এনার্জি অর্থাৎ শব্দ শক্তিটা আছে বলে আমরা একে অপরের কথা শুনতে পাই। এরপরেই আছে আমাদের কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতিশক্তি। তাহলে এরকমভাবে আমাদের অনেক শক্তি আছে যেগুলোকে যদি আমরা সবগুলোকে যদি লিস্ট করি তাহলে আমাদের বোর্ডে ছাপিয়ে যাবে। তাই সেই জন্য আমরা এখানে এটসেট্রা দিয়ে ছেড়ে দিলাম। এরপরে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটাকে তৈরি করতে গেলে এইসব শক্তিগুলোকে ব্যবহার করে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটা ল ফলো করতে হয়, যে লটাই হচ্ছে আমাদের কাছে ল অফ এনার্জি কনজারভেশন, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র। এই শক্তির নিত্যতা সূত্রতে কি বলছে বা শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা কি জানতে পারি? শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর এনার্জি ক্যান নট বি ডেস্ট্রয়েড। অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংসও করতে পারি না। এনার্জি, ওয়ান কাইন্ড অফ এনার্জি ক্যান বি কনভার্টেড ইন্টু অ্যানাদার কাইন্ড অফ এনার্জি উইথ অ্যান ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। অর্থাৎ একটা শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি মাত্র সমতুল্য পরিমাণে। অর্থাৎ যদি আমরা মনে করি লাইট এনার্জি থেকে তৈরি করব হিট এনার্জি, তাহলে সেটা করতে পারি। যদি আমরা মনে করি যে হিট এনার্জি থেকে তৈরি করব আমরা সাউন্ড এনার্জি, বিভিন্ন প্রকার এনার্জি, অর্থাৎ একটা শক্তি থেকে অন্য শক্তিতে আমরা রূপান্তর করতে পারি সমতুল্য পরিমাণে উইথ দ্য হেল্প অফ ল অফ এনার্জি কনজারভেশন। এখন এই ল অফ এনার্জি কনজারভেশন সূত্র ফলো করে বা নীতি অনুসরণ করে এই এত প্রকার শক্তি থেকে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে তৈরি করতে চাই তাহলে সেই ইলেকট্রিক্যাল এনার্জি যে প্রসেসে তৈরি করি বা যে টেকনোলজির সাহায্য নিয়ে আমরা তৈরি করি সেই পদ্ধতিগুলোকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের কাছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি, আর আরেকটা হচ্ছে আমাদের কাছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এখন কনভেনশনাল সোর্স অফ এনার্জি মানে হচ্ছে আমাদের কাছে চিরাচরিত শক্তির উৎস। এখন চিরাচরিত শক্তির উৎস কথার অর্থটাই হচ্ছে যে প্রকার শক্তিকে আমরা পৃথিবীর আদি লগ্ন থেকে বা আদিম যুগ থেকে আমরা ব্যবহার করতে শিখে এসেছি সেই প্রকার শক্তিগুলোকে বলি আমরা চিরাচরিত শক্তি। আর নন কনভেনশনাল এনার্জি সোর্স অফ এনার্জি কোনটা? অর্থাৎ যেসব শক্তিগুলো আমাদের পৃথিবীতে আগে থেকেই আছে, আদিম যুগ থেকেই আছে বা আদি লগ্ন থেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা ব্যবহার করতে শিখেছি শুধুমাত্র সায়েন্সের অগ্রগতির ফলে এবং সেই সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে। এবং সেই সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে সেই সব শক্তিগুলোকে যদি আমরা ব্যবহার করে কাজে লাগিয়ে অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করি তাহলে সেই সব শক্তিগুলোকে বলি আমরা নন কনভেনশনাল এনার্জি সোর্স। এখন কনভেনশনাল এনার্জি সোর্স মানে হচ্ছে যেসব শক্তিগুলোকে আমরা আদিম যুগ থেকেই ব্যবহার করতে শিখেছি এবং যদি সেই শক্তিগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারি তাহলে তাকেই বলবো আমরা কনভেনশনাল এনার্জি সোর্স।
সেই কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে আমরা মেনলি যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে হিট এনার্জি, অর্থাৎ এই হিট এনার্জিটাকে, সেই হিট এনার্জিটাকে আমরা ব্যবহার করে পৃথিবীর আদি লগ্ন থেকে আমরা হিট এনার্জিটাকে ব্যবহার করতে শিখেছি। সেই হিট এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা এখন তৈরি করব ইলেকট্রিক্যাল এনার্জি। যদি সেটা সক্ষম হয় তাহলে সেই হিট এনার্জিটাকে বলবো আমরা কনভেনশনাল এনার্জি সোর্স। এখন সেই হিট এনার্জি পাওয়ার আমাদের কাছে এক্সাম্পল কি? হিট এনার্জি আমরা কীভাবে পেতে পারি? শুধুমাত্র কি সূর্য থেকে পেতে পারি? না, হিট এনার্জি পাওয়ার জন্য আমাদের কাছে পৃথিবীতে বর্তমান আছে কোল অর্থাৎ কয়লা, তারপরে আছে ন্যাচারাল অয়েল অর্থাৎ প্রাকৃতিক তেল যেমন পেট্রোল, ডিজেল এসবগুলো, তারপরে আছে আমাদের ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস, তারপরে আছে আমাদের উড মানে কাঠকে জ্বালিয়েও আমরা আগুন জ্বালাতে পারি, সেখান থেকে তাপশক্তি তৈরি করতে পারি। সেই তাপশক্তিকে যদি ব্যবহার করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারি তাহলে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে বলবো আমরা কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এখন এটা গেল তো আমাদের কনভেনশনাল সোর্স অফ এনার্জি। আরও একটা আমাদের সোর্স অফ এনার্জি যেটা আছে সেটা হচ্ছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, অর্থাৎ আগেই বললাম আমরা যে নন কনভেনশনাল এনার্জি সোর্স হচ্ছে আমার সেটাই যেসব শক্তিগুলোকে আমরা পৃথিবীর আদি লগ্ন থেকে বা আদিম যুগ থেকে ব্যবহার করতে শিখিনি, কিন্তু তারা বর্তমান ছিল। তাহলে তাদের ব্যবহারটা শিখেছি শুধুমাত্র আমরা সায়েন্সের অগ্রগতির ফলে বা সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে। যেমন আমাদের কাছে আছে সোলার এনার্জি। সোলার এনার্জি মিনস লাইট এনার্জি, এক প্রকার সানলাইট এনার্জি। সেই সানলাইট এনার্জি যখন আমাদের সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে যে সোলার প্লেটটা তৈরি করার পরে সেই সোলার প্লেটের উপরে যদি আমরা লাইট এনার্জিটাকে ফেলি তাহলে সেই লাইট এনার্জিতে আমরা কি দেখবো? লাইট এনার্জিটাকে যখন সোলার প্লেটের উপরে ফেলবো তখনই দেখবো সেই সোলার প্লেট থেকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয়েছে। তাহলে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা তো কোথা থেকে পেলাম আমরা? না তো সোলার এনার্জি থেকে, অর্থাৎ সূর্যের আলো থেকে। তাহলে ঠিক সেরকম করে আরও একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে আমাদের কাছে উইন্ড এনার্জি, যেটা আমরা এখন বর্তমান দিনে দেখতে পাই বড় বড় সিনেমার পর্দাতে, যে বড় বড় বায়ুকলগুলো, সেই বায়ুকলগুলোতে কি হয়? অর্থাৎ বাতাসের গতিকে কাজে লাগিয়ে কি করি আমরা? বড় বড় ফ্যানের যে ব্লেডগুলো থাকে সেই ব্লেডগুলোকে ঘুরিয়ে সেই ব্লেডগুলোর সাহায্যে আমরা কি তৈরি করি? কাইনেটিক এনার্জি তৈরি করি। সেই কাইনেটিক এনার্জি তৈরি করে অর্থাৎ রোটেশনাল এনার্জি তৈরি করে সেই রোটেশনাল এনার্জির সাহায্যে যদি আমরা জেনারেটরকে ঘোরাতে পারি, সেই জেনারেটরকে ঘুরিয়ে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারি তাহলে সেই এনার্জিটাকে বলবো আমরা নন কনভেনশনাল এনার্জি সোর্স। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কাছে উইন্ড এনার্জিটা হলো আমাদের কাছে নন কনভেনশনাল এনার্জি সোর্স। ঠিক এরকম করে আমরা বর্তমান দিনে সমুদ্রের যে ঢেউটা আছে সেই ঢেউটাকেও আমরা কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পেরেছি। তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে টাইডাল এনার্জি। সেই টাইডাল এনার্জিও তাহলে আমাদের কাছে এখন নন কনভেনশনাল এনার্জি সোর্স। ঠিক একইভাবে আমরা বিজ্ঞানের অগ্রগতির ফলে যে বায়ুর গ্যাস অর্থাৎ জৈব গ্যাস থেকেও আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পেরেছি। তাহলে সেই জৈব গ্যাসের সাহায্যে যে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পেরেছি তাহলে সেই জৈব গ্যাস অর্থাৎ বায়োগ্যাসটাকেও আমরা বলতে পারি একটা নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে তৈরি করার উপরে ডিপেন্ড করে অর্থাৎ প্রসেসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক্যাল এনার্জির প্রসেসের উপর ডিপেন্ড করে তাকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কনভেনশনাল এনার্জি সোর্স বা সোর্স অফ এনার্জি, আর একটা হচ্ছে আমাদের কাছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এখন আমরা বলছি মেনলি যে হিট এনার্জিটা আমাদের কাছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি। সেই হিট এনার্জিটাকে আমরা কি করে কেন আমরা কনভেনশনাল সোর্স অফ এনার্জি বলবো আর সেটাকে আমরা কিসের জন্য কনভেনশনাল সোর্স অফ এনার্জি বলবো সেটাকে আমরা এখন জানার একটু চেষ্টা করি। তাহলে সেটা জানার জন্য আমাদের যে ইন্ডিয়াতে বলো কি বিশ্বতে বলো বা যেসব থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমাদের মেনলি কি থাকে? থার্মাল পাওয়ার প্ল্যান্টে মেনলি আমাদের পার ডে প্রতি টনে টনে কয়লা পড়ে, সেটা তো আমরা সবাই জানি। তাহলে সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমাদের একটা প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা বয়লার। সেখানে থাকে একটা বয়লার, যে বয়লারের সাহায্যে আমরা কি করি? যে সে বয়লারের সাহায্যে আমরা প্রথমে কি করি? কয়লাকে পুড়িয়ে অর্থাৎ কোলকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে কোলকে পুড়িয়ে অর্থাৎ কোলকে হিট এনার্জির সাহায্যে আগুন জ্বালিয়ে সেখানে আমরা মেনলি তৈরি করছি একটা হিট এনার্জি। সেই হিট এনার্জি আমরা কোথায় দিচ্ছি? বয়লারে। বয়লার কি করছে?
বয়লারের মধ্যে যে জল আছে সেই জল স্টিমে পরিণত হচ্ছে, বাষ্পতে পরিণত হচ্ছে। সেই জল যখন বাষ্পতে পরিণত হচ্ছে তখন সেই বাষ্পের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। সেই কাইনেটিক এনার্জি আমরা কোথায় অ্যাপ্লাই করি? সেই কাইনেটিক এনার্জি আমরা দিই টারবাইনে। সেই কাইনেটিক এনার্জিটাকে আমরা অ্যাপ্লাই করি টারবাইনে। টারবাইনে কি হয়? রোটেশনাল এনার্জি তৈরি, অর্থাৎ একটা ঘূর্ণন গতি তৈরি হয়। সেই ঘূর্ণন গতিটা আমরা কোথায় দিই? জেনারেটরে। সেই ঘূর্ণন গতিটাকে আমরা অ্যাপ্লাই করি জেনারেটরে। জেনারেটর আমাদের কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে, অর্থাৎ তড়িৎ শক্তি তৈরি করে, অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরি করে। জেনারেটর আমাদের ইলেকট্রিসিটি তৈরি করে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। তাহলে আমরা এখানে কি দেখলাম? মেনলি দিলাম আমরা হিট এনার্জি, ইনপুট হিসাবে দিলাম আমরা হিট এনার্জি, আর আউটপুট হিসেবে আমরা কি পেলাম? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ল অফ এনার্জি কনজারভেশনটা কি করে কাজ করলো। ল অফ এনার্জি কনজারভেশন আমরা কি বলেছিলাম? যে শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংসও করতে পারি না। এক প্রকার শক্তিকে আমরা অন্য প্রকার শক্তিতে রূপান্তর করতে পারি মাত্র, এবং সেটা সমতুল্য পরিমাণে। তাহলে আমরা এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি দেখলাম? যে আমরা অ্যাপ্লাই করছি কয়লাকে, অর্থাৎ কোলকে পুড়িয়ে তাপশক্তি তৈরি করছি। সেই তাপশক্তি দিচ্ছি আমরা বয়লারে। এখন সেই তাপশক্তি বয়লারে দেওয়ার ফলে স্টিম তৈরি হয়ে হিট এনার্জি, স্টিম তৈরি হয়ে কাইনেটিক এনার্জি তৈরি হলো। সেই কাইনেটিক এনার্জি আমরা দিলাম টারবাইনে। টারবাইনে কি হলো? রোটেশনাল এনার্জি তৈরি করে। সেই রোটেশনাল এনার্জি আমরা দিলাম জেনারেটরকে। জেনারেটর কি করলো? ঘূর্ণন গতির সাহায্যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হলো। তাহলে আমরা দিলাম হিট এনার্জি, পেলাম আমরা ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এখানে আমরা শক্তির কনজারভেশন সূত্রতে কি বললাম? যে এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করতে পারি মাত্র। তাহলে আমাদের এখানে হিট এনার্জি তৈরি হলো ইলেকট্রিক্যাল এনার্জিতে, আর আমরা সেখানে ব্যবহার করলাম কি? কয়লা। এবং সেটা একটা চিরাচরিত প্রথা, অর্থাৎ একটা ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথডে আমরা কি করলাম? কয়লাকে পোড়ালাম। তাহলে সেই জন্যেই আমরা কোলকে বলবো আমরা কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এখন আমরা তো ইলেকট্রিসিটি তৈরি করলাম বা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করলাম আমরা দুইভাবে, একটা হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি, আর একটা হচ্ছে আমার কাছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। তাহলে এই যে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে দুটো প্রসেস আমাদের কাছে অ্যাভেলেবেল, তাহলে এই দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেই ডিফারেন্সটাকে আমরা এখন খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা এখন কনভেনশনাল এনার্জি সোর্স আর নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে আমরা এখন ডিফারেন্সটা দেখি, এদের মধ্যে ডিফারেন্সটা কী। এখন কনভেনশনাল এনার্জি সোর্স আমাদের জিনিসটা কি বলেছিলাম? যেসব এনার্জিগুলোকে আমরা পৃথিবী সৃষ্টি বা আদিম যুগ থেকে ব্যবহার করতে শিখেছি, যদি তাদেরকে সেই ব্যবহারের কাজে লাগিয়ে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারি, তাহলে সেই পদ্ধতিটাকে বলবো আমরা কনভেনশনাল এনার্জি সোর্স। তাহলে সেই কনভেনশনাল এনার্জি সোর্স মানে একটা চিরাচরিত প্রথা, যেটা আমরা অনেক আগে থেকে ব্যবহার করতে শিখেছি। তাহলে সেই জন্য কনভেনশনাল এনার্জি সোর্সকে আমরা বলতে পারি একটা ট্র্যাডিশনাল মেথড বা চিরাচরিত প্রথা। এটা ট্র্যাডিশনাল মেথড। আর নন কনভেনশনাল এনার্জিটা কি না? তো নন কনভেনশনাল এনার্জি সোর্সটা সেই সব এনার্জি সোর্স যার যেসব শক্তিগুলো আমাদের পৃথিবীর সৃষ্টি থেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা ব্যবহার করতে শিখেছি শুধুমাত্র বিজ্ঞানের অগ্রগতির ফলে, অর্থাৎ সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের কাছে ট্র্যাডিশনাল মেথড নয়, কারণ এটা আমরা আগে থেকে আমরা ব্যবহার করতে শিখিনি। তাহলে এটা আমরা বিজ্ঞানের অগ্রগতির ফলে ব্যবহার করতে শিখেছি, সেই জন্য এটাকে বলবো আমরা নন ট্র্যাডিশনাল। এটা হচ্ছে আমার কাছে নন ট্র্যাডিশনাল মেথড। কনভেনশনাল এনার্জি সোর্স অর্থাৎ সেই সব এনার্জি সোর্স যেগুলো আমাদের পৃথিবীতে অ্যাভেলেবেল অনেক আগে থেকে, যেমন কয়লা, ন্যাচারাল অয়েল, ন্যাচারাল গ্যাস, এসবগুলো।
কিন্তু একটা জিনিস কথা মাথায় খেয়াল রাখো, যে আমাদের পৃথিবীটা তো একটা নির্দিষ্ট সাইজের, এবং কয়লাটাকে আমরা কোথায় পাই? ভূগর্ভস্থ থেকে। ন্যাচারাল অয়েলটাকেও আমরা পাই কোথা থেকে? ভূগর্ভস্থ থেকে, অর্থাৎ পৃথিবীর, অর্থাৎ মাটির নিচ থেকে। কিন্তু পৃথিবীটা যেহেতু একটা নির্দিষ্ট সাইজের, তাহলে এরাও তো নির্দিষ্ট পরিমাণে পৃথিবীর মধ্যে মজুদ। তাহলে সেই জন্যে কনভেনশনাল মেথডটা একটা হচ্ছে লিমিটেড, একে আমরা পাই পৃথিবী থেকে একটা লিমিটেড পরিমাণে, অর্থাৎ এর একটা নির্দিষ্ট সীমা আছে, যে পৃথিবীর নিচে যে কয়লাগুলো আছে সেই কয়লাটা যদি শেষ হয়ে যায় তখন তো তাকে আমরা ইউজ করতে পারবো না। তাহলে সেই জন্যে কনভেনশনাল মেথডটা হচ্ছে আমাদের কাছে একটা লিমিটেড মেথড। কিন্তু নন কনভেনশনাল এনার্জি, যেমন সোলার এনার্জি, সূর্যের আলো, অর্থাৎ সানলাইট, যতদিন সূর্য পৃথিবীতে থাকবে বা বিশ্বে যতদিন সূর্য থাকবে ততদিনে তো আমরা সূর্যের আলোটাকে পেয়ে যাব। তাহলে সূর্যের আলোটাকে ব্যবহার করে, যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে নন কনভেনশনাল। সেই জন্যে এটাকে আমরা বলতে পারি সূর্য তো কোনোদিনই অস্ত যাবে না, শুধুমাত্র আমরা বলেছি রাত্রে অস্ত যায়, কিন্তু রাত্রে কি সূর্য অ্যাকচুয়ালি অস্ত যায়? সেটা যায় না। তাহলে যেহেতু সূর্য আমাদের বিশ্বে বর্তমান এবং সে সর্বদা বর্তমান, সেই জন্য এটা আমাদের কাছে একটা নন লিমিটেড মেথড। তিন নম্বর পয়েন্ট আমরা এক্সাম্পল একটা দিতে পারি। কনভেনশনাল মেথডে যে এক্সাম্পলগুলো, যেমন কোল অর্থাৎ কয়লা, ন্যাচারাল গ্যাস বা ন্যাচারাল অয়েল, এটসেট্রা। ঠিক এরকম নন কনভেনশনাল মেথডের 3 নম্বর পয়েন্টে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে সোলার এনার্জি, টাইডাল এনার্জি, উইন্ড এনার্জি, এইসবগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। তাহলে এটা হলো আমাদের কাছে কনভেনশনাল এনার্জি সোর্স আর নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে একটা ডিফারেন্স। কনভেনশনাল এনার্জি সোর্স আর নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে ডিফারেন্সটা তো দিয়ে, এই দুই পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে প্রডিউস করলাম। তাহলে সেই ইলেকট্রিক্যাল এনার্জি যে আমরা প্রডিউস করলাম, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাডভান্টেজগুলো কী কী সেটা আমরা দেখি। অর্থাৎ বর্তমানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাডভান্টেজটা কী সেটা দেখব, অর্থাৎ অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক্যাল। এখন আমরা দেখব অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এক নম্বর পয়েন্টই আছে অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি। অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জির এক নম্বর পয়েন্টটা আছে ইট ইজ কস্ট এফেক্টিভলি। ইট ইজ কস্ট এফেক্টিভ, অর্থাৎ এটা খরচ সাশ্রয়কারী। আমরা একটা জিনিস আগেই দেখলাম যে আমাদের কাছে পৃথিবীতে যে যত রকমের এনার্জি অ্যাভেলেবেল আছে, সেই এনার্জিগুলোর মধ্যে যদি আমরা কোনো একটা এনার্জিকে তৈরি করতে চাই, জেনারেলি আমরা তৈরি তো করতে পারি না, রূপান্তর করতে পারি। তাহলে যদি কোনো একটা এনার্জিকে আমরা রূপান্তর করি, কোনো একটা এনার্জির সাহায্য নিয়ে, যদি আমরা সেটা হিট এনার্জিতে রূপান্তর করতে চাই, সেই হিট এনার্জি আমরা কীভাবে পেতে পারি? এক, কয়লাকে পুড়িয়ে, দুই, কাঠকে পুড়িয়ে। তাহলে এই কয়লা পুড়িয়ে বা কাঠ পুড়িয়ে যদি আমরা হিট এনার্জি তৈরি করতে যাই, তাহলে সেখানে দেখা যাবে যে খরচটা আমাদের হয়, সেই সমপরিমাণ হিট এনার্জি যদি আমরা তৈরি করতে চাই উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক্যাল এনার্জিকে কাজে লাগিয়ে আর হিটারের সাহায্য নিয়ে, তাহলে সেখানে দেখবো যে সমপরিমাণ তাপশক্তিটা তৈরি করতে যদি আমরা হিটারকে ব্যবহার করি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক্যাল এনার্জি,
তাতে দেখা যাবে যে অনেক কম খরচে আমরা সমতুল্য পরিমাণ হিট তৈরি করতে পারি। তাহলে সেখানে আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল এনার্জিটিকে ব্যবহার করে যদি হিট এনার্জি তৈরি করতে পারি তো অনেক কম খরচেই আমাদের হয়ে গেল জিনিসটা। তাহলে সেই জন্য আমরা বলতে পারি 1 নম্বর পয়েন্টে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমাদের কাছে একটা কস্ট এফেক্টিভ, অর্থাৎ খরচ সাশ্রয়কারী। 2 নম্বর আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য কোনো প্রকার এনার্জিতে কনভার্সন প্রসেসটা খুব ইজি, অর্থাৎ ইট ক্যান বি কনভার্টেড to another kind of energy very easily। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি আমরা আগেই দেখলাম যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ব্যবহার করে আমরা যে তাপশক্তিটা তৈরি করলাম, সেই তাপশক্তিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ব্যবহার করে তাপশক্তি তৈরি করলাম এবং সেই প্রসেসটাকে খুব সহজেই আমরা তৈরি করতে পারি। ঠিক একইভাবে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যদি আমরা সাউন্ড এনার্জি তৈরি করতে চাই সেটাও আমরা সহজে করতে পারি। যেরকম আমরা বর্তমান দিনে সাউন্ড সিস্টেম যেগুলো বাজে, টিভি, ফোন বা স্পিকার, যে কোনো স্পিকারের সাহায্যে যে আমরা সাউন্ডগুলো তৈরি করি গান বাজানোর জন্য, সেখানে আমরা দেখতে পাই যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ব্যবহার করে যে সাউন্ড এনার্জিটা তৈরি করি সেটাও আমরা খুব ইজিলি তৈরি করতে পারি। ঠিক একইভাবে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে আমরা উইন্ড এনার্জি, আমরা বাড়িতে প্রত্যেকেই পাখাত ব্যবহার করি, সেখানে দেখতে পাই যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ফ্যানকে ঘুরিয়ে যে আমরা হাওয়াটা তৈরি করি, বায়ুশক্তি তৈরি করি, সেটাও আমরা খুব ইজিলি তৈরি করতে পারি। আবার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি, প্রত্যেকের বাড়িতেই আমরা ব্যবহার করি ইলেকট্রিসিটি, সেখানে আমরা দেখতে পাই যে বাল্ব জ্বালিয়ে লাইট তৈরি করছি, আলো তৈরি করছি, সেটাও আমরা খুব ইজিলি তৈরি করতে পারি। সেই জন্য এটা আমরা বলতে পারি ইট ক্যান বি কনভার্টেড টু অ্যানাদার কাইন্ড অফ এনার্জি ভেরি ইজিলি। 3 নম্বর আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি পরিবেশ দূষণ ঘটায় না, অর্থাৎ ইট ইজ ইকো ফ্রেন্ডলি। পরিবেশ বান্ধব, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের কাছে কোনো রকম পরিবেশ দূষণ ঘটায় না। 4 নম্বর আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ব্যবহার করা আমাদের কাছে খুবই সহজ। এটাকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, সেজন্য বললাম ইট ক্যান বি ইউজ ভেরি ইজিলি। তাহলে এইগুলো মোটামুটি আমাদের কাছে একটা ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাডভান্টেজ আমরা বলতে পারি। তাহলে এগুলো গেল আমাদের কাছে একটা ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাডভান্টেজ। এরপর আমরা দেখব ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা কোথায় ব্যবহার করি, অর্থাৎ অ্যাপ্লিকেশন। এই বর্তমান সভ্যতাতে বা বর্তমান দিনে এসে আমরা কার বাড়িতে ইলেকট্রিসিটি নেই? তাহলে বাড়ি থেকে শুরু করে যানবাহন পর্যন্ত সব জায়গাতেই তো আমরা ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ডোমেস্টিক বা হাউস হোল্ড অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব জায়গাতে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি। হাউস হোল্ডে ব্যবহার করি, অফিসে ব্যবহার করি, বিভিন্ন প্রকার যানবাহনের ক্ষেত্রে, যেমন আমাদের বর্তমান দিনে ভারতীয় রেল, সেখানে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি। সেই জন্য আমরা এটা বলতে পারি যে কমার্শিয়াল ট্রান্সপোর্টেশন। বা কমার্শিয়াল ট্রান্সপোর্টে আমরা ব্যবহার করতে পারি। তাহলে সব জায়গাতেই তো আমরা ব্যবহার করি ইলেকট্রিসিটিটাকে, সেই জন্য এগুলো আমরা লিস্ট বানাতে গেলে তো অনেক লিস্ট হয়ে যাবে। তাহলে সেই জন্যেই আমরা জাস্ট এগুলো দিয়ে ছেড়ে দিলাম এটসেট্রা।
তাহলে এই হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক্যাল এনার্জির একটা অ্যাপ্লিকেশন। মেনলি যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো হবে মেনলি বেঙ্গলি বেসিসে। কারণ আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই অবজার্ভ করেছি যে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেলেদের বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভীষণ কঠিনের হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে সেই জন্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে আমি চেষ্টা করব যে কতটা বাংলাতে করা যায়। সেই বাংলাতে করতে গিয়ে বাংলাতে করার মূল উদ্দেশ্য এটাই, যেসব ছেলে মেয়েদের ইংলিশে একটু ভীতি আছে তারা বাংলাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে ঠিক মতো বুঝে তারপর তারা ইংলিশে সেন্টেন্স বানাতে তখন তাদের কাছে অনেকটাই সুবিধা হবে। কিন্তু যারা ইংলিশটা ঠিক প্রপারলি জানো তাদের কাছে তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের কাছে ইংলিশে একটা ভীতি আছে সেই ভীতিটা কাটানোর জন্যেই আমি বেশি ব্যবহার করব বাংলা ভাষাটা। সেই বাংলা ভাষাটাকে বেশি ব্যবহার করে আমি যত ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ আরেকটা কথাই, যে যারা এখন সাবস্ক্রাইব করনি তাহলে তারা মেনলি একটু সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ সাবস্ক্রাইবটা করতে তো এমন কিছু খরচ পড়বে না, জাস্ট একটা ক্লিক। এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে একটু শেয়ার করে নিতে, তোমরাও শেয়ার করবে বন্ধুদেরকে, সেই সব বন্ধুরাও যেন আরও অন্য বন্ধুদেরকে শেয়ার করে সেটাও একটু তাদেরকে ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।